আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। জব কাউন্সিলের 3 দিন ব্যাপী লাইভ ক্লাসের প্রথম দিনে আমি মির্জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যদিও আজকে ক্লাস আমার সাথে হচ্ছে না, আজ শরীফ স্যার আপনাদের সাথে ক্লাস নেবেন। তো শুরুতেই সবাইকে একটু জানিয়ে রাখি যে আমাদের আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি তথ্যবহুল হবে ইনশাআল্লাহ। সো আপনাদের প্রতি শুরুতেই অনুরোধ থাকবে এরকম তথ্যবহুল ক্লাস যাতে মিস না হয়ে যায়, আপনারা একটু আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে আর কি চাকরির প্রিপারেশন নিচ্ছে বা সামনে নেবে তাদেরকে একটু কষ্ট করে এখানে মেনশন দিবেন প্লিজ। হ্যাঁ, আর লাইভটা একটু শেয়ার করে দিবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল আর কি। তো যেমনটা বলছিলাম আমরা এনটিআরসিএ, এটিও এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য আজকের যে 3 দিন ব্যাপী লাইভ ক্লাসের প্রথম ক্লাসটা আজ হচ্ছে আর কি। তো এই ক্লাসে শরীফ আহমেদ স্যার আপনাদের সাথে ইন্টারন্যাশনাল অংশ নিয়ে আলোচনা করবেন। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং না জিকের পার্ট আমি মূলত করব, বাংলাদেশ, জিওগ্রাফি, তারপর আন্তর্জাতিক। আচ্ছা, মানে সবগুলো অংশই আপনার সাথে তারা পাচ্ছে ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে স্যার কেমন অসাধারণ ক্লাস নেয়। সো একটু অনুরোধ রইল আপনারা আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন প্লিজ। এবং আমাদের হচ্ছে যে ফ্রি ক্লাস সেটা একটু আপনি আজকে হচ্ছে মূলত আমি ক্লাস নিব। এরপরের দিন হচ্ছে আমরা জানি 27 সেপ্টেম্বর তরিকুল স্যার গণিতের খুবই একজন আলোড়ন সৃষ্টিকারী এবং হচ্ছে উনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির টিচার, আর সে কিন্তু স্যার পিএইচডিও করতেছে। হ্যাঁ, আর 28 সেপ্টেম্বর হচ্ছে আমাদের সবার পরিচিত মির্জালাল সুমন স্যার। আমার সাথে ক্লাস সম্পর্কে আসলে বলার কিছু নাই। তো আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আছেন আজকের ক্লাসটা সবাই একটু বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করেন। আমরা আজকে হচ্ছে মূলত সাধারণ জ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক এবং যেটা নিয়ে মূলত আপনাদের সমস্যা থাকে আমরা জানি, সেই টপিকটা নিয়ে মূলত আলোচনা করব। খেয়াল করে দেখেন আজকের যে আমাদের টপিকটা মূলত হচ্ছে বিশ্ব মানচিত্র এবং বাংলাদেশ। তার মানে এখানে বিশ্ব মানচিত্র আলোচনার পাশাপাশি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আসলে কোন জায়গায় অবস্থিত, বাংলাদেশের লোকেশন, সীমানা, সকল বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো সবাই আজকে ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে রাখেন এবং নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন, যাতে করে হচ্ছে আপনারা পরবর্তীতে আপনাদের এই মানচিত্রর কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অনেকেই সালাম দিচ্ছেন। তাজরিয়ান জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় চন্দ্রদেব বলছে সুমন স্যারকে প্রতিদিন দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই আপনারা সুমন স্যার প্রতিদিন আমাকে দেখতে কি বলতে পারেন, তাহলে তো শুধু ইংরেজি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে রিতা সালাম দিবেন, ওয়ালাইকুম আসসালাম। তো আমি আমার মূল আলোচনার টপিকে চলে যাব। তো সেক্ষেত্রে আপনারা সবাই আজকের ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করেন। আমরা মানচিত্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পারবো। আমরা এখানে পড়ার পাশাপাশি অনেক বিষয় শিখতে পারবো যেগুলো হচ্ছে একদম কি বলে গণিতের মতো, যে সাধারণ জ্ঞানটাও যে গণিতের মতন করে আমরা হচ্ছে পড়তে পারি সেটা ইনশাআল্লাহ আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, ওকে স্যার, আজকে কি বাংলাদেশ বিষয় বলে হবে? হ্যাঁ, অবশ্যই। আমরা বললাম যে বিশ্ব মানচিত্র, আরেকটা পার্ট হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বিশ্ব মানচিত্রের বাংলাদেশের যে অবস্থান সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। আচ্ছা স্যার, অনেকে যুক্ত হচ্ছে, তাহলে আমরা মূল ক্লাসে চলে গেলেই ভালো হবে। আর ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি। আপনারা আজকে স্যারের সাথে ইনশাআল্লাহ সাধারণ জ্ঞানের ক্লাস করতেছেন। আবারও বলি, আমাদের আজকের ক্লাসটা হলো 3 দিন ব্যাপী আমাদের ফ্রি ক্লাস আছে। এমন বলতে পারেন স্যার আমাদের আজকের এই ক্লাসটা কাদের জন্য? এটা এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন স্কুল বা কলেজ পর্যায়ে, তারপরে আপনার এটিও এবং 11 থেকে 20তম গ্রেডের যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন আজকের ক্লাসটা মূলত তাদের জন্য। ইভেন যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন স্যার তাদের জন্য কতটুকু কার্যকর, এটা তো অনেক বেশি হেল্পফুল হবে আজকের। আচ্ছা, আর যারা স্যার ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে এটা কি তারাও চাইলে? হ্যাঁ, অবশ্যই। মানে এটা এমন একটা পার্ট যে সবার জন্য কাজে লাগে। আচ্ছা, মানে সর্বরোগের মহাঔষধ টাইপের আর কি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ শরীফ স্যার মানেই জোশ। জি, শরীফ স্যার মানেই জোশ ক্লাস হবে, পুরো কারেন্ট। আজকে ক্লাস জুড়ে থাকবেন, ইনশাআল্লাহ অসাধারণ কিছু শিখতে পারবেন। এভাবে হয়তো এর আগে ক্লাস দেখেছেন কিনা জানি না। ইভা বলতেছেন দুইজনই অসাধারণ। কেমন আছেন আপনারা? ধন্যবাদ বাবা, ভালো আছি। জি, তাহলে ক্লাস করতে থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। স্যারের সাথে আজকে ফুল টাইমটা ক্লাস হবে আপনাদের। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আলোচনার মূল টপিকে চলে যাব। খেয়াল করেন, আমরা মূলত যে বিশ্ব মানচিত্র নিয়ে আলোচনা করব, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বলা হচ্ছে পৃথিবী হচ্ছে একটা অভিগত গোলক। এখন পৃথিবী একটা অভিগত গোলক, সেটা কেমন? আপনার নরম কোনো বল নেবেন,
নরম কোনো বল নিয়ে উপর এবং নিচ থেকে চাপ দিবেন, ফলে উপর এবং নিচ থেকে চাপটা হয়ে যাবে, আর এর ফলে চতুর্দিকে ফুলে ফেপে উঠবে। এটাকে বলা হচ্ছে অভিগত গোলক। যেমন খেয়াল করে দেখেন, এই যে এটা উপর এবং নিচে চাপটা, আর এই দিকে দেখেন গোল ফুলে ফেপে উঠছে দুই সাইডে, এটাকে বলা হচ্ছে অভিগত গোলক। একাডেমিক টার্মে হচ্ছে পৃথিবী হচ্ছে একটি অভিগত গোলক। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলাম যে পৃথিবী কি একটি অভিগত গোলক, যেটা দেখতে, খেয়াল করে দেখেন এর আকার বা আকৃতি একাডেমিক টার্মে আমরা অনেকেই বলতে পারি যে কমলা লেবু, কেউ আপেল, কেউ ডিম্বাকৃতির, কেউ গোলাকার, কিন্তু একাডেমিক টার্মে এটাকে বলা হচ্ছে বর্তুলাকার। খেয়াল করেন, তাহলে পৃথিবী দেখতে কেমন? বর্তুলাকার, আকৃতি হচ্ছে বর্তুলাকার। এই যে পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবী দেখেন অধিকাংশই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জলভাগ। তার মানে পৃথিবীতে জলভাগের পরিমাণ বেশি। আমরা অনেকেই বলি যে চার ভাগের 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ স্থল, কিন্তু মূল একদম যদি আপনি স্পেসিফিক বলেন তাহলে বলতে হবে পৃথিবীর, খেয়াল করে দেখেন স্থলভাগ হচ্ছে 28.88, এটাকে আমরা বলতে পারি 29%, এটা হচ্ছে স্থলভাগ। তাহলে জলভাগ আমরা পাচ্ছি, খেয়াল করে দেখেন বাকিটা, তার মানে 71.12%, যেটাকে আমরা বলতে পারি এভাবে যে 71%। তাহলে পৃথিবীর কত ভাগ জল? 71 ভাগ জল, আর 29 ভাগ হচ্ছে স্থল। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থল ভূমির যে পরিমাণ সেটা হচ্ছে অনেক বেশি। একদম এটা হচ্ছে রাইট অথেন্টিক ইনফরমেশন। খেয়াল করেন 28.88 মানে হচ্ছে 29% হচ্ছে স্থলভূমি, আর জলভূমি হচ্ছে 71.12%। এখন আমরা মানচিত্রে অনেকগুলো বিষয় বুঝবো, অনেকগুলো রেখা আছে এই মানচিত্রে, সেই রেখাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সেই রেখার মধ্যে আমরা যাই, খেয়াল করে দেখেন এই যে আমরা একটা পৃথিবী 4 কোণের একটা মানচিত্র আঁকায় নিচ্ছি বোঝার সুবিধার্থে, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। সেই মানচিত্রের উপরের দিকটাকে বলা হয় উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এই পৃথিবীর, খেয়াল করে দেখেন উত্তর থেকে দক্ষিণে এরকম অসংখ্য রেখা আছে। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে এরকম অসংখ্য রেখা আছে। এই রেখাগুলোর নাম হচ্ছে এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। খেয়াল করেন এই রেখাগুলোকে আমরা বললাম হচ্ছে দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার মাঝ বরাবর যে রেখাটা অঙ্কন করা হয়েছে তার নাম হচ্ছে 0 ডিগ্রি রেখা, আর একটা নাম হচ্ছে মূল মধ্যরেখা। 0 ডিগ্রি রেখা বা মূল মধ্যরেখা। এখন দেখেন একটা বিষয় বোঝানোর সুবিধার্থে, সেটা হচ্ছে আমরা বললাম পৃথিবীর উপরে চাপটা, নিচে চাপটা, আর চারিদিকে হচ্ছে গোল। এখন এই যে গোল কোন জিনিস আমরা জানি অবশ্যই সেটা হচ্ছে 360 ডিগ্রি। গোল কোন বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রিকে আমরা মাঝ বরাবর ভাগ করছি, তাহলে এদিকে আছে 180 ডিগ্রি, এদিকে আছে 180 ডিগ্রি। খেয়াল করেন তো এই 180 ডিগ্রি এটা হচ্ছে পূর্ব, আর এই 180 ডিগ্রি এটা হচ্ছে পশ্চিম। আর আমরা বললাম যে মূল মধ্যরেখা এর মান হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই মূল মধ্যরেখাটা অতিক্রম করছে যুক্তরাজ্যের একটা শহর লন্ডন, এবং লন্ডনের একটা উপশহর আছে যার নাম হচ্ছে গ্রিনিচ। সেই গ্রিনিচ শহরের উপর দিয়ে অতিক্রম করছে, বিধায় এটাকে বলা হচ্ছে গ্রিনিচ মান মন্দির। এটা দিয়ে মূলত আন্তর্জাতিক সময়টা নির্ণয় করা হয়। তাহলে আন্তর্জাতিক সময় বলতে মূলত এখানে বোঝানো হচ্ছে যে গ্রিনিচ শহরের যে হচ্ছে টাইম, সেই গ্রিনিচ হচ্ছে কোথায় অবস্থিত? যুক্তরাজ্য। তাহলে যুক্তরাজ্যের টাইমটাকে আমরা আন্তর্জাতিক টাইম ধরতেছি। এখন খেয়াল করেন আমরা বললাম এর এদিকে 180 ডিগ্রি পূর্ব, এদিকে 180 ডিগ্রি হচ্ছে পশ্চিম। এখন বলা হচ্ছে 1 ডিগ্রির জন্য দ্রাঘিমা রেখার পার্থক্য হয়, 1 ডিগ্রির জন্য দ্রাঘিমা রেখার পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 1 ডিগ্রির জন্য দ্রাঘিমা রেখার পার্থক্য হবে 4 মিনিট, বোঝেন, কিন্তু সেটা পূর্বে গেলে হবে প্লাস, পশ্চিমে আসলে হবে মাইনাস। তাহলে খেয়াল করে দেখেন 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য যদি হয় 4 মিনিট, 2 ডিগ্রির জন্য 8 মিনিট, 3 ডিগ্রির জন্য হচ্ছে 12 মিনিট, এভাবে বৃদ্ধি পেতে থাকবে। পূর্বে গেলে সময়টা হবে প্লাস, পশ্চিমে আসলে সময়টা হবে মাইনাস। এখন আমরা কি বলতে পারবো কেউ যে বাংলাদেশ, খেয়াল করে দেখেন এখানে বাংলাদেশের উপর দিয়ে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? আমরা জানি বাংলাদেশটা পূর্ব দিকে, পশ্চিমে না, পূর্ব দিকে। তো বাংলাদেশের উপর দিয়ে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করছে? এটা অনলাইনে যারা আছেন কেউ কি বলতে পারবেন?
যে বাংলাদেশের উপর দিয়ে বা মধ্যভাগ দিয়ে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? একটু দেখি। আমরা হয়তো এটা অনেকেই পারবো না, কিন্তু আমরা এটা সবাই জানি যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য কত ঘন্টা। একটু প্লিজ কমেন্ট করবেন, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য কত ঘন্টা। আচ্ছা, একজন লিখছেন যে বাংলাদেশের উপর দিয়ে বা মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে 23.5। এটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এটা দ্রাঘিমা রেখার কথা বলতেছি, আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অক্ষরেখার কথা বলছেন। সুইটি রায় বলছেন হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। হ্যাঁ, রাইট। আর কেউ বলছেন যে 6 ঘন্টা। দেখেন, অনেকেই অ্যান্সার দিচ্ছেন যে 6 ঘন্টা, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখেন তো, 6 ঘন্টা সমান সমান কত মিনিট? 6 গুণ 60, তার মানে হচ্ছে 360 মিনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য হচ্ছে 360 মিনিট। আমরা মিনিটে রূপান্তর করলাম। এখন কথা হচ্ছে, আমরা একটু আগে বলছি 1 ডিগ্রির জন্য পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে আমরা এভাবে বলতে পারি 4 মিনিটের জন্য পার্থক্য হয় 1 ডিগ্রি। খেয়াল করেন, 4 মিনিটের জন্য পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 360 মিনিটের জন্য পার্থক্য হবে 360 ভাগ 4। তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি। আর আমরা বলছিলাম বাংলাদেশ পূর্ব দিকে, তাহলে 90 ডিগ্রি খেয়াল করে দেখেন পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের একদম মূল মধ্যভাগ দিয়ে অতিক্রম করছে 90 ডিগ্রি। এটা কোন দিকে? পূর্ব দ্রাঘিমা রেখা, পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় জেনে যাচ্ছি যে বাংলাদেশের উপর দিয়ে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করছে? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অতিক্রম করছে বিধায় আমরা বলতেছি সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। কারণ 1 ডিগ্রির জন্য 4, তাহলে 90 ডিগ্রির জন্য 90 গুণ 4 কত হচ্ছে? 360 মিনিট। 360 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করলে কত হবে? 6 ঘন্টা। খেয়াল করেন। তাহলে খেয়াল করে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের এই যে পাশে এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে চীন। আমরা জানি হচ্ছে চীন। এই চীনের উপর দিয়ে 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করছে। কত ডিগ্রি? 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করছে। তাহলে 1 ডিগ্রির জন্য 4, 120 ডিগ্রির জন্য 120 গুণ 4 সমান সমান কত মিনিট? 480 মিনিট। তো 480 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করি, 60 দিয়ে ভাগ দেই, দেখেন 8 ঘন্টা। তাহলে চীনের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য কত ঘন্টা? 8 ঘন্টা। খেয়াল করেন। আর বাংলাদেশের সাথে কত কত পাচ্ছি? 6 ঘন্টা। এবার দেখেন আরো একটা বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে এই চীনের একটু এই সাইডে একটা দেশ আছে যার নাম হচ্ছে জাপান। জাপানের উপর দিয়ে 135 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করছে। তাহলে 135 ডিগ্রি পূর্ব, কোশ্চেন আসতে পারে যে জাপানের উপর দিয়ে 135 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে, তাহলে জাপানের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য কত? তাহলে 35 ডিগ্রি, 1 ডিগ্রির জন্য 4, 135 ডিগ্রির জন্য 135 গুণ 4 কত হচ্ছে? 0, 12, 14, 540 মিনিট। 540 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 9 ঘন্টা। তাহলে জাপানের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য কত ঘন্টা? 9 ঘন্টা। তাহলে কোশ্চেন এভাবেও হতে পারে যে জাপানের উপর দিয়ে 135 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে, জাপানের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য কত ঘন্টা? কত ঘন্টা? 9 ঘন্টা। আবার আন্তর্জাতিক সময় না দিয়ে বলতে পারে বাংলাদেশের সাথে জাপানের সময়ের পার্থক্য কত। তাহলে খেয়াল করে দেখেন, আমরা জানি বাংলাদেশের উপর দিয়ে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে আমাদের সাথে 6 ঘন্টা আর জাপানের সাথে 9 ঘন্টা, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। তাহলে আমরা যে কোনো দেশের দ্রাঘিমা রেখা দেওয়া থাকলে আমরা সময় নির্ণয় করতে পারবো, সময় দেওয়া থাকলে আমরা দ্রাঘিমা রেখা নির্ণয় করতে পারবো। যদি বলে যে সাপোজ চীনের উপর দিয়ে, খেয়াল করে দেখেন চীনের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য হচ্ছে 8 ঘন্টা প্লাস, আন্তর্জাতিক সময়ের ডিফারেন্স হচ্ছে 8 ঘন্টা প্লাস, তাহলে চীনের উপর দিয়ে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করছে? তাহলে আমরা দেখেন 8 ঘন্টা আমরা পাচ্ছি। 8 ঘন্টা সমান সমান আমরা কত মিনিট পাচ্ছি? 60 দিয়ে গুণ দিতে হবে। তাহলে কত হচ্ছে? 6 48, 480 মিনিট। খেয়াল করেন 480 মিনিট। তাহলে আমরা ওখানে দেখেন একটা সূত্র পাইছিলাম, 4 মিনিটের জন্য পার্থক্য 1 ডিগ্রি। তাহলে 480 মিনিটের জন্য পার্থক্য হচ্ছে 480 ভাগ কত? 4।
খেয়াল করেন, তাহলে খেয়াল করে দেখেন আমরা 4 বারং 48 পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন 48 আর এখানে 0, তাহলে জাপানের উপর দিয়ে আমরা পাচ্ছি কত 120 ডিগ্রি। আমরা বলছিলাম প্লাস, তাহলে প্লাস হলে কি হবে পূর্ব। তাহলে খেয়াল করে দেখেন চীনের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। তাহলে দ্রাঘিমা রেখা দেওয়া থাকলে আমরা সময় নির্ণয় করতে পারবো, সময় দেওয়া থাকলে আমরা দ্রাঘিমা রেখা নির্ণয় করতে পারবো। তবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পূর্ব দিকে গেলে হবে প্লাস সময়টা, আর পশ্চিমে আসলে হবে মাইনাস। বিষয়টা মনে রাখবেন। আমরা যেহেতু বলছি যে আমাদের সাথে আন্তর্জাতিক সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা প্লাস, তাহলে অবশ্যই বাংলাদেশ কোন দিকে অবস্থিত হবে? পূর্ব দিকে অবস্থিত হবে। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি কিনা যে সময় নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই যে বিভিন্ন দেশের যে সময় নির্ণয় করা হয়, সেই সময় নির্ণয় নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আপনারা বলতে পারেন। আমরা সময় এবং বিভিন্ন দেশের হচ্ছে জলবায়ু বলেন, তারপরে হচ্ছে কি বলে যে বৈশিষ্ট্যগুলো বলেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে সবাই একটু ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন। এবার আসেন খেয়াল করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি পৃথিবীর এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এই যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো আছে, সেই রেখাগুলোর নাম হচ্ছে আমরা জানি অক্ষরেখা। খেয়াল করেন, আগে আমরা দ্রাঘিমা রেখা পড়লাম, আর পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো সেগুলোর নাম হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখার মাঝ বরাবর যে রেখাটা অতিক্রম করছে, খেয়াল করেন এই যে একদম মাঝ বরাবর যে রেখাটা অতিক্রম করছে সেটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার আরেকটা নাম হচ্ছে বিষুব রেখা, আর ইংরেজিতে এটাকে বলা হয় ইকুয়েডর। আর এই যে নিরক্ষরেখা বা বিষুব রেখা বা ইকুয়েডর, এর মান হচ্ছে 0 ডিগ্রি। খেয়াল করেন কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমরা বলছিলাম পৃথিবী চাপটা, উপরে চাপটা নিচে চাপটা, এইদিকে গোল। তাহলে এদিকে গোল বলে 360 ডিগ্রি, কিন্তু দেখেন উপরে চাপটা নিচে চাপটা, এখান থেকে এদিকে আসলে আমাদের থেমে যেতে হচ্ছে। তার মানে এটা আর পূর্ণবৃত্ত হচ্ছে না, এটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্তর মান আমরা জানি পূর্ণবৃত্তর মান 360 ডিগ্রি হলে অর্ধবৃত্তর মান হবে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, সেটাকে আমরা ভাগ করলাম মাঝখান দিয়ে 0 ডিগ্রি দিয়ে। তাহলে এর উপরে আছে 90 ডিগ্রি উত্তর, নিচে আছে 90 ডিগ্রি দক্ষিণ। এবার খেয়াল করেন এখানে 0 ডিগ্রি থেকে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। এই 0 ডিগ্রি থেকে 1 2 3 4 করতে করতে যদি আমরা 23.5 ডিগ্রি উত্তরে আসি, তাহলে সেই রেখাটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। আর 0 ডিগ্রি থেকে 1 2 3 4 করতে করতে যদি আমরা 23.5 দক্ষিণে আসি, তাহলে সেই রেখাটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। ক্রান্তি রেখা। এখন খেয়াল করেন এখানে কর্কট ক্রান্তি, এখানে মকর ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তির মধ্যে দেখেন এখানে ক্রান্তি, মকর ক্রান্তির মধ্যে এখানে হচ্ছে ক্রান্তি। তাহলে দুইটার মধ্যে আমরা পাচ্ছি ক্রান্তি। এই জন্য এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা বরাবর যে রাষ্ট্রগুলো অবস্থিত, সেই রাষ্ট্রগুলোকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। আর আমরা জানি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। তাহলে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। আমি আবারও বলছি, খেয়াল করেন নিরক্ষ রেখা বরাবর যে রাষ্ট্রগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলকে, নিরক্ষ রেখায় যে সকল রাষ্ট্র অবস্থিত সেই অঞ্চলকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আর কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা বরাবর যে রাষ্ট্রগুলো অবস্থিত সেই অঞ্চলকে বলা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। আর এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই উত্তর এবং দক্ষিণ মেরু রেখা বরাবর যে রাষ্ট্রগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে আমরা পৃথিবীতে মোট 3টা অঞ্চল পাচ্ছি মেইনলি। একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে মেরু অঞ্চল। এই পর্যন্ত তো আশা করি কারোর বুঝতে সমস্যা নাই। এখন একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে আমরা ধরলাম এটা নিরক্ষ রেখা, এই নিরক্ষ রেখার উপরে এদিকে হচ্ছে উত্তর, এদিকে হচ্ছে দক্ষিণ। এখন একটা ন্যাচারাল ল বা বৈশিষ্ট্য আছে এই রেখার, সেটা হচ্ছে নিরক্ষ রেখা বরাবর সূর্য লম্বভাবে কিরণ দেয়। দেখেন নিরক্ষ রেখা বরাবর সূর্য লম্ব বা খাড়াভাবে কিরণ দেয়। কিভাবে কিরণ দেয়? সূর্য লম্ব বা খাড়াভাবে কিরণ দেয়। তাহলে এই অঞ্চলে সূর্য যদি লম্ব খাড়াভাবে কিরণ দেয়, এই নিরক্ষ রেখা থেকে উত্তর
এদিকে দক্ষিণ, তাহলে সূর্য কিভাবে কিরণ দিবে খেয়াল করেন। এখানে সূর্য লম্ব খাড়াভাবে কিরণ দিলে উত্তর এবং দক্ষিণ মেরুতে সূর্য হচ্ছে তির্যক ভাবে মানে বাঁকা ভাবে কিরণ দিবে। দেখেন এভাবে তির্যক বা বাঁকা ভাবে কিরণ দিবে। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম যে নিরক্ষরেখা বরাবর সূর্য লম্ব ও খাড়া ভাবে কিরণ দেয়, আর মেরু অঞ্চলে সূর্য তির্যক বা বাঁকা ভাবে কিরণ দেয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝেন, আমি একটা পাত্র নিলাম, বালতি বা কোন একটা পাত্র, সেই পাত্রের পানিতে সূর্যের তাপ সরাসরি আমি ফেলবো, তাহলে সেই পাত্র খেয়াল করে দেখেন পানিটা গরম হবে। আর তাহলে আমরা দেখতে পাচ্ছি নিরক্ষরেখা বরাবর অঞ্চলে সূর্য একদম লম্ব বা খাড়া ভাবে কিরণ দিচ্ছে, সরাসরি হিট পড়তেছে, এই জন্য এই অঞ্চলের পানি কেমন হচ্ছে, অনেক বেশি গরম হচ্ছে। তাহলে নিরক্ষরেখা বরাবর অঞ্চলে পানি কেমন, গরম। আর আমরা জানি পানি যত গরম হবে তত বেশি হালকা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিরক্ষরেখা বরাবর অঞ্চলের পানি কেমন হবে, গরম হবে এবং হালকা হবে। একাডেমিক টার্মে উষ্ণ এবং হালকা। তাহলে খেয়াল করে দেখেন এই নিরক্ষরেখা থেকে আমরা যত উত্তরে যাব, যত দক্ষিণে যাব, আমরা যদি দূর থেকে পাত্রে পানিতে তাপ দেই, তাহলে যে জায়গায় তাপ লাগবে শুধু ওইটা গরম হবে, বাকি অঞ্চল কি থাকবে, ঠান্ডা থাকবে। তাহলে আমরা নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাব, যত দক্ষিণে যাব, আমরা দেখতে পাচ্ছি পানি কেমন হবে, তত বেশি ঠান্ডা হতে থাকবে। খেয়াল করে দেখেন তত বেশি কি হতে থাকবে, ঠান্ডা হতে থাকবে। এই অঞ্চলের পানি উষ্ণ গরম, এখান থেকে যত উত্তরে যাব, যত দক্ষিণে আসবো, তত বেশি কি হতে থাকবে, ঠান্ডা হতে থাকবে। তাহলে খেয়াল করে দেখেন এই যে এখান থেকে আস্তে আস্তে এই অঞ্চলে যখন চলে আসবো মেরু অঞ্চলে, তখন পানি একদম ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে, শীতল হয়ে যাবে। আর আমরা বললাম গরম পানির বৈশিষ্ট্য হচ্ছে হালকা হবে, আর ঠান্ডা পানির বৈশিষ্ট্য তাহলে উল্টা কি হবে, শীতল হবে। তাহলে এই যে মেরু অঞ্চল, মেরু অঞ্চলে পানি কেমন হবে, আমরা দেখতে পাচ্ছি শীতল হবে এবং ভারী হবে। তাহলে নিরক্ষরেখা বরাবর অঞ্চলের পানি আমরা দেখতে পেলাম উষ্ণ এবং হালকা, আর মেরু অঞ্চলের পানি কেমন হবে, শীতল এবং ভারী। দেখেন সবগুলো আমরা বুঝে নিচ্ছি, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। এবং খেয়াল করে দেখেন কোশ্চেন হতে পারে যে পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এখন আমরা বললাম নিরক্ষরেখা বরাবর অঞ্চলে সূর্য লম্ব এবং খাড়াভাবে কিরণ দিচ্ছে, তাহলে ব্যাপক পরিমাণ কিরণ দিচ্ছে নিরক্ষরেখা বরাবর। আর আমরা দেখতে পাচ্ছি সূর্য লম্ব খাড়াভাবে কিরণ দিলে সেখানে পানি খুব দ্রুত বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে সেটা মেঘ আকারে জমা হবে, আবার বৃষ্টি আকারে ঝরে পড়বে। তাহলে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে, এই যে নিরক্ষরেখা বরাবর অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। খেয়াল করেন এই নিরক্ষরেখা বরাবর অঞ্চলের দেশ কোনগুলো, খেয়াল করে দেখেন নিরক্ষরেখা বরাবর অঞ্চলের দেশ আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া, আমাদের এখানে আছে পাশে শ্রীলঙ্কা। এই জন্য দেখবেন ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এই রাষ্ট্রগুলোতে খেলা হলেই বৃষ্টি হয়। দেখবেন শ্রীলঙ্কায় ক্রিকেট খেলা হয়, খেলা হলেই দেখবেন যে সেখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তাহলে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে, কোন অঞ্চলের পানি ঠান্ডা এবং ভারী হবে, কোন অঞ্চলের পানি উষ্ণ এবং হালকা হবে, সবগুলো আমরা এই রেখা দ্বারা বুঝতে পারতেছি, অক্ষরেখার বৈশিষ্ট্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং খেয়াল করে দেখেন এই নিরক্ষরেখা থেকে আমরা যত উত্তরে যাব পানি শীতল এবং হালকা হবে, তত বেশি কি হবে, শীতল এবং হালকা হবে। এই হালকা হতে হতে উত্তর মেরুতে বরফ জমতেছে, খেয়াল করেন বরফ জমাটবদ্ধ হচ্ছে। এখন এই যে মেরু অঞ্চল, উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে বছরে 9 মাস বরফ জমে থাকে, জমাটবদ্ধ থাকে। তাহলে আমরা জানি যে বৃক্ষ রোপণ করার জন্য প্রয়োজনীয় মাত্রা তাপমাত্রা লাগে, তা নাহলে বৃক্ষ বেঁচে থাকবে না। তাহলে 9 মাস যদি বরফে আচ্ছন্ন থাকে, তাহলে ওই অঞ্চলে মানুষ কি বৃক্ষ রোপণ করতে পারবে, গাছপালা সবজি এগুলো রোপণ করতে পারবে না। এই জন্য তারা বৃক্ষ রোপণ করার জন্য আর্টিফিশিয়াল একটা ঘর তৈরি করে। খেয়াল করেন কাচের তৈরি একটা ঘর, সেই কাচের তৈরি ঘরে সূর্যের তাপ খুব সহজে প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না, ফলে সূর্যের তাপটা আটকে থাকে। খেয়াল করে দেখেন এর ফলে এই গ্রিন হাউসের মধ্যে খেয়াল করে দেখেন তারা হচ্ছে গাছ লাগায়, ফলে এই যে গাছগুলো বৃক্ষরোপণ করা হচ্ছে এরা প্রয়োজনীয় মাত্রা তাপমাত্রা পাচ্ছে। কাচের যে ঘর সেই কাচটাকে বলা হচ্ছে তাপ কুপরিবাহী, এটা তাপটাকে আটকে রাখে, হিট করে রাখে। ফলে এখানে সূর্য যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে প্রয়োজনীয় মাত্রা তাপ এখান থেকে গ্রহণ করতে পারে, যেটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। তাহলে গ্রিন হাউস খেয়াল করে দেখেন আমাদের নিরক্ষরেখা ক্রান্তীয় অঞ্চলে কি এটা নির্মাণ করার দরকার আছে না, কোন অঞ্চলে যেখানে প্রচুর মাত্রায় কি পড়ে, বরফ পড়ে, সবসময় ঠান্ডা শীতল থাকে, সেটা কোন অঞ্চল, মেরু অঞ্চল। আর মেরু অঞ্চলে যেহেতু অধিকাংশ মাস কি থাকে, শীত থাকে, মানে হচ্ছে ঠান্ডা এবং বরফ পড়তেছে, তাহলে ওটাকে আমরা বলতে পারি শীত প্রধান রাষ্ট্র। তাহলে মেরু অঞ্চল বা শীত প্রধান রাষ্ট্রে মূলত কি নির্মাণ করা হচ্ছে, গ্রিন হাউস নির্মাণ করা হচ্ছে। খেয়াল করেন আর আমাদের এই যে অঞ্চল নিরক্ষরেখা বরাবর অঞ্চল, এগুলাতে আমরা জানি হচ্ছে কি বলে তাপমাত্রা একদম সমান থাকে। এগুলো এজন্য এখানে হচ্ছে আমরা দেখতে পাই দিন এবং রাত্র বলেন, তারপরে শীত এবং গ্রীষ্ম বলেন, তাপমাত্রা সমান থাকে এই যে অঞ্চলগুলোতে। এজন্য এগুলো আমরা দেখতে পাই যে হচ্ছে গ্রীষ্ম প্রধান রাষ্ট্র, আর মেরু অঞ্চলে ওগুলো হচ্ছে শীত প্রধান রাষ্ট্র।
তাহলে আমরা মেরু অঞ্চল, তারপরে হচ্ছে এই যে অঞ্চলগুলো আমরা ক্লিয়ার কাট দেখে ফেললাম। এবং দেখেন একটা বিষয় আপনাদের কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের জলবায়ু কেমন। আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়া, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আরো একটা ইনফরমেশন আমরা পেলাম, ইউনিক ইনফরমেশন, যেটা হচ্ছে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত, কর্কট ক্রান্তি। আর বললাম কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা বরাবর যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। আর এই ক্রান্তীয় অঞ্চলের উপর দিয়ে যে জলবায়ু প্রবাহিত হয় সেটাকে বলা হয় ক্রান্তীয় জলবায়ু। যেমন দেখেন নিরক্ষরেখা বরাবর অঞ্চলের জলবায়ুকে বলা হয় নিরক্ষীয় জলবায়ু, আর কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা বরাবর অঞ্চলে যে জলবায়ু বা আবহাওয়া প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। তাহলে বাংলাদেশের জলবায়ু অবশ্যই কোন ধরনের, ক্রান্তীয় জলবায়ু। এবং বাংলাদেশের জলবায়ুতে আমরা দেখতে পাই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন হয়, এই জন্য এই ধরনের জলবায়ুকে বলা হয় মৌসুমী জলবায়ু। তাহলে একটা পেলাম ক্রান্তীয় জলবায়ু, আর একটা পেলাম হচ্ছে মৌসুমী জলবায়ু, দুইটাকে এক করেন তাহলে অ্যান্সার আসবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। দেখেন আপনাদের একটা বিসিএস এ কোশ্চেন হয়েছে যে বাংলাদেশের জলবায়ুর ধরন কোনটি, সেখানে লেখা ছিল ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এবং আমরা জানি যে এখানে না শীত না গরম, এই জন্য এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ। তাহলে আরো একটা জলবায়ুর ধরন আমরা পাচ্ছি যেটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ। ওকে, তাহলে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, খেয়াল করেন। এবার আসেন আমরা বাংলাদেশ পার্ট নিয়ে আলোচনা করব। খেয়াল করেন, আমরা বলছিলাম যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে রেখা, পৃথিবীর উত্তর থেকে, এই যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে রেখা, সেই রেখাকে আমরা বললাম হচ্ছে দ্রাঘিমা রেখা। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে রেখা সেটা কি, দ্রাঘিমা রেখা। সেই দ্রাঘিমা রেখায় আমরা বলছিলাম যে বাংলাদেশের একদম মধ্যভাগ দিয়ে অতিক্রম করছে যে রেখা সেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি এটা কি, পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে খেয়াল করেন বাংলাদেশে একদম মধ্যভাগ দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করে, তাহলে এদিকেও আছে, এর এদিকেও আছে। এদিকে আমরা বললাম এটা কোন দিকে, পশ্চিম দিক। পশ্চিম দিকে গেলে কি হবে, মাইনাস, আর পূর্বে গেলে কি হবে, প্লাস। তাহলে এর এদিকে আসলে কমবে, এদিকে আসলে বাড়বে। তো আমরা ধরলাম যে বাংলাদেশ, খেয়াল করে দেখেন এর এদিকে আমরা 2 কমাইলাম, আমরা বোঝার সুবিধার্থে 2 কমাচ্ছি, খেয়াল করেন। তাহলে কত হবে, 28, সরি 88। এদিকে 2 বাড়ালাম, যেহেতু মাছ বরাবর এদিকেও যা কমাবো এদিকেও তাই বাড়াবো, তাহলে 92। খেয়াল করেন তাহলে বাংলাদেশের অবস্থান কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বরাবর, দেখেন এখানে বলে দিচ্ছে 88 থেকে কত, 92। তার মানে 88.01 ডিগ্রি থেকে 92.41 ডিগ্রি বরাবর অবস্থিত। সেটা কোনটা, পূর্ব দ্রাঘিমা রেখা। দেখেন এখানে বলে দিচ্ছে দ্রাঘিমা রেখা কোনটা, 88.01 থেকে 92.41 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বরাবর অবস্থিত। তাহলে বাংলাদেশের আমরা অবস্থানটা দেখলাম কোনটা, দ্রাঘিমা রেখা। এবার আসেন আমরা অক্ষরেখা দেখব। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে অক্ষরেখাটা হচ্ছে কোন দিক থেকে, পূর্ব থেকে পশ্চিমে। খেয়াল করেন আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর এই যে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা, খেয়াল করেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখা, সেই রেখাগুলোকে আমরা একটু আগে কি বলছিলাম যে হচ্ছে অক্ষরেখা। সেই অক্ষরেখায় আমরা বলছিলাম যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করছে কর্কট ক্রান্তি রেখা। সেই কর্কট ক্রান্তি রেখার মান ছিল হচ্ছে 23.5 ডিগ্রি। খেয়াল করেন কর্কট ক্রান্তি রেখা, তাহলে 23.5 ডিগ্রি যদি আমরা ধরলাম 23 ডিগ্রি, তাহলে এদিকেও আছে, এর এদিকেও আছে। খেয়াল করেন তো বাংলাদেশ আমরা জানি যে এই সাইডটাতে হচ্ছে কম, কিন্তু এই সাইডটাতে বড়। আগে 2 কমাইছিলাম, 2 বাড়াইছিলাম, এখানে একটু বড় বলে আমরা একটু বেশি বাড়াবো। খেয়াল করেন তাহলে এদিকে যদি আমরা 3 কমাই তাহলে এটা হবে 20, আর এদিকে যদি 3 বাড়াই, খেয়াল করেন তাহলে এটা হবে কত, 26। দেখেন বাংলাদেশের অবস্থান 24.34 ডিগ্রি থেকে 26.38 ডিগ্রি। এটা কি বাংলাদেশ কোন দিকে, কর্কট ক্রান্তি রেখা কোন দিকে, সেটা হচ্ছে উত্তর অক্ষরেখা। তাহলে 24.34 থেকে 26.38 উত্তর অক্ষরেখা বরাবর অবস্থিত। খেয়াল করে দেখেন অক্ষরেখা 20.34 থেকে 26.38 উত্তর অক্ষরেখা। তাহলে বাংলাদেশে আমরা লোকেশনটাও দেখে ফেললাম, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি উত্তর অক্ষরেখা, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা আমরা দেখে ফেললাম। এবার খেয়াল করেন
আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একদম মধ্যভাগ দিয়ে দুইটা রেখা অতিক্রম করছে, সেটাকে উত্তর থেকে দক্ষিণে যে অক্ষরেখা সেটাকে আমরা বলছি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর এখান থেকে পূর্ব থেকে পশ্চিমে যে কি বলে অক্ষরেখা সেটা অতিক্রম করছে, খেয়াল করে দেখেন, যেটাকে আমরা বললাম কর্কট ক্রান্তি রেখা। এই দুইটা রেখা মিলিত হয়েছে, খেয়াল করেন, এই দুইটা রেখা হচ্ছে যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙা শহরে, ফরিদপুরের ভাঙা শহরে। তাহলে কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে? সেটা হচ্ছে ফরিদপুরে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের কোন জেলা বা কোন শহরে হচ্ছে মিলিত হয়েছে, সেটা হচ্ছে কোথায়? ফরিদপুরের ভাঙা। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমরা জানতে পারলাম। এরপরে আসেন আমরা বাংলাদেশের হচ্ছে আয়তন নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এটাকে যদি আমরা মাইলে রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে 56,977 বর্গ মাইল, যেটা আমরা অনেক আগে থেকেই শুনে আসতেছি। কিন্তু 2015 সালের 31 জুলাই মধ্যরাত মানে হচ্ছে 1 আগস্ট আমরা দেখতে পেলাম ছিটমহল বিনিময় হলো। সেই ছিটমহল বিনিময়ের মাধ্যমে আমরা 10,000 সামথিং একর আমাদের আয়তন যোগ হলো। কিন্তু এই আয়তন যেটা আমাদের যোগ হয়েছে বাংলাদেশে, এটা এখনো পর্যন্ত গেজেটভুক্ত হয় নাই, যার কারণে এখনো পর্যন্ত আমাদের আয়তন আছে 1,47,570 বর্গ কিলোমিটার। কিন্তু ওটা যদি আমাদের বাংলাদেশে যেটা অ্যাড হয়েছে ওইটা যদি গেজেটভুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আয়তন হয়ে যাবে 1,47,610 বর্গ কিলোমিটার। খেয়াল করে দেখেন, গেজেটভুক্ত হওয়ার সাথে সাথে আয়তন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যেহেতু এখনো গেজেটভুক্ত হয় নাই এই জন্য আমাদের আয়তন এখনো পর্যন্ত আমরা লিখতেছি 1,47,570 বর্গ কিলোমিটার, যার মধ্যে নদী অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে, খেয়াল করে দেখেন, 9,405 কিলোমিটার। আর বন অঞ্চলের আয়তন হচ্ছে, খেয়াল করে দেখেন, 21,657 বর্গ কিলোমিটার। এবার খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যে হচ্ছে টেরিটোরিয়াল সমুদ্র সীমা যেটা আছে সেটা আমরা একটু দেখব, যে সমুদ্র সীমা নিয়ে আমরা একটু আলোচনা করব। খেয়াল করেন, এই যে সমুদ্র সীমা, খেয়াল করেন, এটা যে বঙ্গোপসাগর, সেই সমুদ্র সীমায় আমাদেরকে বলা হচ্ছে, খেয়াল করেন, যে 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। এটা যে ইন্টারন্যাশনাল ল আছে, আনক্লজ, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, সেই আন্তর্জাতিক সমুদ্র সীমা বিষয়ক আইনে বলা হচ্ছে যে সকল রাষ্ট্রের সমুদ্র সীমা রয়েছে তাদের টেরিটোরিয়াল সি মানে হচ্ছে আঞ্চলিক সমুদ্র সীমা হবে 12 নটিক্যাল মাইল। যেহেতু এটা আমরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করি এজন্য এটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। তাহলে রাজনৈতিক সমুদ্র সীমা বা আঞ্চলিক সমুদ্র সীমা বা হচ্ছে আপনার কি বলে টেরিটোরিয়াল সি, খেয়াল করে দেখেন সেটা হবে কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। এরপরে বলা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা, যেটাকে বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, ইইজেড। ইইজেড মানে হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটা হচ্ছে কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। যেহেতু এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল এটা শুধুমাত্র আমাদের অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত হয়, এজন্য এটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা। আর সেই অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। এরপরে বলা হচ্ছে মহীসোপান, 350 নটিক্যাল মাইল। খেয়াল করেন, আমাদের মহীসোপান একদম মানে শেষ সমুদ্র সীমা, যেটা আমরা একদম শেষ পর্যন্ত ব্যবহার করতে পারি, যেখানে আমাদের একচ্ছত্র আধিপত্য আছে। অন্য কোনো রাষ্ট্র আমাদের এই সমুদ্র সীমার মধ্যে ঢুকতে গেলে আমাদেরকে কল করবে, তাহলে আমরা হচ্ছে তাদেরকে ঢুকতে দিব না, আমাদের অনুমতি লাগবে। সেইটাকে বলা হচ্ছে মহীসোপান, যেখানে শুধুমাত্র আমার আধিপত্য আছে, অন্য কোনো রাষ্ট্র এসে আর মাতবাড়ি করতে পারবে না। সেটাকে বলা হচ্ছে 350 নটিক্যাল মাইল, সেটাকে বলা হচ্ছে মহীসোপান। খেয়াল করেন, সেই মহীসোপান আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে 350 নটিক্যাল মাইল। এটাকে ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল সেলফ। কন্টিনেন্টাল সেলফ। তাহলে আমরা বলতে পারি কন্টিনেন্টাল সেলফ কত নটিক্যাল মাইল? 350 নটিক্যাল মাইল। বাংলায় হচ্ছে মহীসোপান 350 নটিক্যাল মাইল। আমাদের ইংরেজি টার্মগুলোও একটু জানা দরকার, কারণ অনেক সময় ইংরেজি টার্মে আসে, আবার অনেক সময় বাংলা টার্মে আসে। যেমন একটা বছর কোশ্চেন আসছে ওয়েস্ট ব্যাংক কোথায় অবস্থিত? খেয়াল করেন, ওয়েস্ট ব্যাংক কোথায় অবস্থিত?
এই ওয়েস্ট ব্যাংক দিয়ে আর্থিক লেনদেনকারী ব্যাংকে বোঝাচ্ছে না, এই ওয়েস্ট ব্যাংক এর বাংলা অর্থ হচ্ছে পশ্চিম তীর। পশ্চিম তীর যেটা একটা জায়গার নাম, বুঝতে পারছেন কিনা, একটা স্থানের নাম, এটা কোনো ব্যাংক বোঝাচ্ছে না। এই জন্য অনেক সময় হচ্ছে আমাদের ইংরেজি এবং বাংলা দুইটা মিনিং এ আমাদের দেখে রাখা লাগবে। তো খেয়াল করে দেখেন, এখন কোশ্চেন এভাবে হতে পারে যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত মাইল, নটিক্যাল মাইল না, কত মাইল। তাহলে আমরা নটিক্যাল মাইলটাকে মাইলে কনভার্ট করব, নটিক্যাল মাইলটাকে আমরা মাইলে কনভার্ট করব। খেয়াল করেন, সেই নটিক্যাল মাইলটাকে আমরা মাইলে কিভাবে, 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার, 1.852 কিলোমিটার। তাহলে আমরা খেয়াল করে দেখেন 200 সাথে 1.852 এটা গুণ করে দিলে আমার মাইল চলে আসবে। আমি 12 সাথে 1.852 গুণ করে দিলে আমার মাইল চলে আসবে। এভাবে আমরা মাইলটাও বের করতে পারবো। তাহলে নটিক্যাল মাইল বললে নটিক্যাল মাইল হবে, মাইল বললে নটিক্যাল মাইলটাকে আমরা মাইলে কনভার্ট করব। তাহলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে জানতে পারলাম। এবার খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানবো সীমানা নিয়ে, বাংলাদেশের সীমানা নিয়ে আমরা জানবো। তো আপনারা সবাই একটু ক্লাসটা বেশি বেশি সবাই শেয়ার করে দেন, যাতে করে অন্যরা সবাই হচ্ছে আজকে ক্লাসটা দেখার সুযোগ পায়, সেই সুযোগটা করে দেন এবং সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন। আমরা এখানে সীমানা নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখেন, সীমানা বলতে মূলত বোঝানো হচ্ছে কি দেখেন, সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের চারিপাশ দিয়ে যে বর্ডার সেটাকে বলা হচ্ছে সীমানা। খেয়াল করেন, এই যে চারিদিকে যে বর্ডার এটাকে বলা হচ্ছে সীমানা। যেমন আমার মনে করেন 3 বিঘা একটা জমি আছে, এটা আমার বসত বাড়ি, তো এই 3 বিঘার চারিদিক দিয়ে আমি যে প্রাচীর নির্মাণ করলাম এটাই হচ্ছে আমার সীমানা। ঠিক বাংলাদেশ রাষ্ট্রের চারিদিক দিয়ে যে বর্ডার সেটাকে বলা হচ্ছে সীমানা। খেয়াল করেন, তো এই সীমানা, বাংলাদেশের সীমানা রয়েছে আমরা জানি 2টা দেশের সাথে। খেয়াল করেন, 2টা দেশের সাথে। একটা দেশ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায়, খেয়াল করে দেখেন 3 দিকে, প্রায় 3 দিকে পুরাটাই খেয়াল করে দেখেন, এদিক থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত খেয়াল করে দেখেন, সেটা যে দেশের সাথে সীমানা রয়েছে সেটা হচ্ছে ভারত। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের প্রায় 3 দিক দিয়ে কোন রাষ্ট্র বেষ্টিত, সেটা হচ্ছে ভারত। আর একদিকে খেয়াল করে দেখেন, এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছিলাম মানচিত্রে উপরের দিক হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। তাহলে খেয়াল করে দেখেন বাংলাদেশের পশ্চিমে বলেন, উত্তরে বলেন, পূর্ব দিকে বলেন কোন দেশ, সেটা হচ্ছে ভারত। আর খেয়াল করে দেখেন এটা পূর্ব, এটা দক্ষিণ, এই দক্ষিণ পূর্ব কোণে যে দেশটা এখানে তার নাম হচ্ছে দেখেন মায়ানমার। এখন খেয়াল করে দেখেন, তাহলে আমরা বাংলাদেশের সাথে 2টা দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, একটা পেলাম আমরা ভারত, আর একটা আমরা কোনটা পাচ্ছি, মায়ানমার। এখন কথা হচ্ছে ভারতে অঙ্গরাজ্য প্রদেশ সিস্টেম, খেয়াল করেন অঙ্গরাজ্য বা প্রদেশ সিস্টেম, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেট সিস্টেম, রাষ্ট্র সিস্টেম, আর ওদের হচ্ছে অঙ্গরাজ্য বা প্রদেশ সিস্টেম। এখন কথা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের কয়টা অঙ্গরাজ্য বা প্রদেশের সীমানা রয়েছে, সেক্ষেত্রে আমরা একটু দেখি। খেয়াল করেন, এটা হচ্ছে বাংলাদেশের কোন দিকে, পশ্চিম, দেখেন পশ্চিম। এই বাংলাদেশের পশ্চিমে ভারতের যে অঙ্গরাজ্য তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। খেয়াল করেন এখান থেকে পশ্চিমবঙ্গের সীমানা এই যে এই পর্যন্ত চলে আসছে। তাহলে বাংলাদেশের পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য। উত্তরে দেখেন, উত্তরেও আমরা দেখতে পাচ্ছি কোনটা আছে, এই যে পশ্চিমবঙ্গ আছে। তারপর এখানে কোনটা আছে, আসাম আছে, আর একটা কোনটা আছে, মেঘালয় আছে। তাহলে খেয়াল করে দেখেন বাংলাদেশের উত্তরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, আসাম, আর হচ্ছে মেঘালয়। এটা হচ্ছে পূর্ব, পূর্ব দিকে দেখেন আসাম আছে, ত্রিপুরা আছে, আর এখানে হচ্ছে মিজোরাম আছে। আর এই যে পূর্ব দিকে আর একটা খেয়াল করে দেখেন, এই যে মায়ানমার, সেই মায়ানমারের 2টা রাজ্য আছে। একটা রাজ্যের নাম হচ্ছে চীন, চীন নামক একটা দেশ আছে, আবার চীন নামে মায়ানমারের একটা অঙ্গরাজ্য আছে। তাহলে চীন, আর একটা অঙ্গরাজ্য কোনটা, রাখাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের কয়টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, 2টা। একটা হচ্ছে রাখাইন, যে রাখাইনটাকে আপনারা বলেন হচ্ছে আরাকান, যার আরো আগে নাম ছিল হচ্ছে রোসাঙ্গ রাজসভা, যেটা আপনারা বাংলা সাহিত্যে পড়ছেন, আরাকান বা রোসাঙ্গ রাজসভা। যে রাজসভার সভাকবি ছিল অন্যতম, যার নাম হচ্ছে আলাওল, আপনারা তো জানেন সবাই, ঠিক আছে। তাহলে আমরা মায়ানমারের 2টা অঙ্গরাজ্য পেলাম, চীন আর কোনটা, রাখাইন। এবার আসেন ভারতের কয়টা অঙ্গরাজ্য, 1 মিজোরাম, 2 ত্রিপুরা,
3 হচ্ছে আসাম, 4 হচ্ছে মেঘালয়, 5 হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের কয়টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? 5টা অঙ্গরাজ্যের সাথে সীমানা রয়েছে। আর মায়ানমারের কয়টা অঙ্গরাজ্য? 2টা অঙ্গরাজ্য আমরা এখানে পাচ্ছি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে বাংলাদেশের কয়টা বিভাগ সীমান্তবর্তী। খেয়াল করে দেখেন, তারপরে এই যে সীমান্তবর্তী যে জেলাগুলোর কথা বলা হচ্ছে, বিভাগগুলোর কথা বলছে, বাংলাদেশের বিভাগ, খেয়াল করে দেখেন সীমান্তবর্তী বিভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ একটা, এখানে রাজশাহী বিভাগ সীমান্তবর্তী, এখানে রংপুর সীমান্তবর্তী, এখানে হচ্ছে ময়মনসিংহ সীমান্তবর্তী, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেট সীমান্তবর্তী, এখানে খেয়াল করে দেখেন চট্টগ্রাম সীমান্তবর্তী। তাহলে 1 2 3 4 5 6 এই 6টা হচ্ছে সীমান্তবর্তী জেলা বাংলাদেশের। তাহলে খেয়াল করে দেখেন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 6টা। কিন্তু সীমান্তবর্তী বিভাগ কয়টা? 6টা। এই সীমান্তবর্তী বিভাগগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখেন একটা বিভাগ আছে যে বিভাগের সাথে 2টা দেশের মানে মায়ানমার এবং ভারত 2টা রাষ্ট্রেরই সীমানা রয়েছে। সেটা দেখেন কোনটা? চট্টগ্রাম। এই যে চট্টগ্রাম, চট্টগ্রামের এই যে পার্ট এটা হচ্ছে ভারতের সাথে সীমানা, আর নিচের পার্ট এটা হচ্ছে কোন দেশের সাথে সীমানা? মায়ানমারের সাথে সীমানা। তাহলে বাংলাদেশে একটা বিভাগ আছে যে বিভাগ 2টা দেশের সাথে সীমানা শেয়ার করছে, সেটা হচ্ছে চট্টগ্রাম। এবং এই চট্টগ্রামের মধ্যে একটা জেলা আছে, খেয়াল করে দেখেন এই যে রাঙামাটি, এই রাঙামাটির খেয়াল করে দেখেন এই অধিকাংশ পার্ট হচ্ছে সে ভারতের সাথে শেয়ার করছে, অল্প একটু জায়গা সে হচ্ছে মায়ানমারের সাথে শেয়ার করছে। তাহলে আরো একটা জেলা পাচ্ছি যে জেলাটা 2টা দেশের সাথে সীমানা রয়েছে, সেই জেলাটার নাম কি? রাঙামাটি, যার ভারতের সাথেও সীমানা রয়েছে, ভারতের যে মিজোরাম অঙ্গরাজ্য, আর এখানে হচ্ছে মায়ানমারের চীন অঙ্গরাজ্যের সাথে সীমানা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা জেলা রাঙামাটি যার 2টা দেশের সাথে সীমানা, একটা বিভাগ চট্টগ্রাম যার 2টা দেশের সাথে সীমানা রয়েছে। এবার আসেন খেয়াল করেন এই যে বাংলাদেশের সীমান্তবর্তী আমরা বিভাগ পাচ্ছি কয়টা? 6টা। তাহলে 2টা বিভাগ আছে যার হচ্ছে ভারত বা মায়ানমার কোনো দেশের সাথে সীমানা নাই। একটা পাচ্ছি আমরা হচ্ছে ঢাকা, আর 2 হচ্ছে বরিশাল। এখন কোশ্চেন কিন্তু এভাবেও হতে পারে যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নাই। দেখেন বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নাই, সেখানে অপশনে ঢাকাও আছে আবার বরিশালও আছে। তাহলে সেক্ষেত্রে রাইট আনসার কোনটা? একটু সবাই বলবেন। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমানা নেই, সেখানে অপশনে ঢাকা আছে আর যে বরিশাল। আমরা জানি 2টা বিভাগের সীমানা নাই, কিন্তু অপশনে 2টাই আছে, ঢাকা এবং বরিশাল। তাহলে সেক্ষেত্রে রাইট আনসার কোনটা হবে একটু বলবেন সবাই। আচ্ছা, মাইজিন সাফন বলছেন যে ম্যাথের মতো করে জিকে বোঝানোর জন্য সৃষ্টিকর্তা আপনাকে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে অধিকাংশ হচ্ছে রাইট আনসার দিচ্ছেন যে হচ্ছে ঢাকা। হ্যাঁ, 2টা যদি অপশনে থাকে তাহলে সেক্ষেত্রে রাইট আনসার হবে ঢাকা। তার কারণ আমরা জানি এই যে বরিশাল, এই বরিশালের সাথে ভারতের স্থল সীমানা না থাকলেও জল সীমানা আছে। কারণ এই যে বরিশালের এদিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের নিচে ভারতের 2টা দ্বীপপুঞ্জ আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। সেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সাথে বরিশালের সীমানা থাকলেও আমরা জানি এই যে ঢাকার সাথে ভারতের স্থল এবং জল সীমানা কোনোটাই নাই, কিন্তু বরিশালের সাথে কি সীমানা আছে? জল সীমানা আছে। কিন্তু আমরা কোশ্চেন তো স্থল সীমানা বা জল সীমানা উল্লেখ করে দেয় নাই। তাহলে সেক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? ঢাকা। কারণ ঢাকার সাথে কোনো সীমানা নাই ভারতের, আর বরিশালের সাথে স্থল সীমানা ভারতের নাই, কিন্তু জল সীমানা আছে। আপনারা অনেকেই শিলা আক্তার, নাজমুল ইসলাম, মাজেদুল ইসলাম, আকাশ সবাই রাইট অ্যান্সার দিয়েছেন যে হচ্ছে ঢাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বারবার বলছি যে আজকের ক্লাসটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। সবাই একটু বেশি বেশি ক্লাসটা শেয়ার করেন এবং কমেন্ট করেন, যাতে পৃথিবীর বাংলাদেশের সকল প্রান্ত থেকে আজকের এই ক্লাসটা দেখতে পারে। মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যাতে আপনারা শেয়ার করে রাখেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। এবার আসেন খেয়াল করেন, আমরা সীমানা দেখলাম, এই যে টোটাল সীমানা খেয়াল করে দেখেন, সেই সীমানায় আমরা দেখতে পাচ্ছি যে স্থল জল টোটালটাই হচ্ছে সীমানা বাংলাদেশের। সেটা জল সীমানা আছে, স্থল সীমানা আছে। খেয়াল করেন এই বাংলাদেশের যে মোট সীমানা, চারিদিকে যে সীমানা, সেই মোট সীমানা আমরা দেখতে পাচ্ছি কত? 5138 কিলোমিটার। খেয়াল করেন, আমরা সবাই জানি যে বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 5138 কিলোমিটার। এখন খেয়াল করে দেখেন, কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের স্থল সীমানা কত। খেয়াল করেন এই যে সীমানা, টোটাল সীমানা, এটা কিন্তু স্থল এবং জল 2টা মিলেই। এখন কোশ্চেন আসছে যে বাংলাদেশের স্থল সীমানা কত, আমরা জানি না।
মনে করেন। কিন্তু আপনারা এটা জানেন যে বাংলাদেশের মোট সীমানা কত, 5138 কিলোমিটার। তাহলে এই মোট সীমানা থেকে যদি আমি আমার এই যে জলসীমানা, উপকূলীয় দৈর্ঘ্য বা জলসীমানা এটা বাদ দেই, তাহলে বাকিটা হচ্ছে স্থল সীমানা। তো আমরা জানি যে আমাদের উপকূলীয় দৈর্ঘ্য বা জলসীমানা সেটা হচ্ছে 711 কিলোমিটার। তাহলে 5138 কিলোমিটার হচ্ছে মোট সীমানা। এখান থেকে যদি আমরা বাদ দেই 711 কিলোমিটার, খেয়াল করেন, তাহলে আমি পেয়ে যাব স্থল সীমানা। তাহলে স্থল সীমানা কত, এখানে 7, এখানে হচ্ছে 2, এখানে 4, এখানে 4, তাহলে খেয়াল করে দেখেন 4427 কিলোমিটার এটা হচ্ছে বাংলাদেশের মোট স্থল সীমানা। এখন এই যে বাংলাদেশের মোট স্থল সীমানা আমরা পাইলাম 4427 কিলোমিটার, এই যে স্থল সীমানা কয়টা দেশের সাথে, একটা ভারতের সাথে, একটা মায়ানমারের সাথে। এখন কোশ্চেন আসছে যে আমাদের স্থল সীমানা ভারতের সাথে কত, তাহলে বাংলাদেশ ভারত স্থল সীমানা, তাহলে এই যে মোট আমার স্থল সীমানা এখান থেকে আমি যদি মায়ানমারেরটা বাদ দেই তাহলে আমি ভারতেরটা পেয়ে যাব। আর আমি জানি মায়ানমারেরটা কম, সেই মায়ানমারেরটা কম কত, 271 কিলোমিটার। তাহলে আমি 4427 যে টোটাল স্থল সীমানা সেখান থেকে 271 কিলোমিটার আমি বাদ দেই। তাহলে 271 কিলোমিটার যদি আমরা বিয়োগ করি এটা থেকে, তাহলে 6, এরপরে হচ্ছে 5, 1, আর এখানে হচ্ছে 4, তাহলে 4156 কিলোমিটার। তাহলে বাংলাদেশ ভারত, খেয়াল করে দেখেন, ভারত বাংলাদেশ বা বাংলাদেশ ভারত স্থল যে সীমানা সেটা হচ্ছে 4156 কিলোমিটার। আমরা শর্টকাট, আমার মনে রাখতে হচ্ছে না সবকিছু, আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি টোটালটাই হচ্ছে ক্যালকুলেশন করে পেয়ে যাবেন। আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করার জন্য আমি আবারও রিপিট করতেছি, খেয়াল করেন, আমার টোটাল সীমানা 5138 কিলোমিটার। এই টোটাল সীমানা ভারতের সাথে, মায়ানমারের সাথে এবং হচ্ছে বঙ্গোপসাগরের সাথে, যেটাকে আমরা বলতেছি উপকূলীয় সীমানা বা জলসীমানা। তাহলে আমি টোটাল সীমানা থেকে জলসীমানা বাদ দিলে আমি স্থল সীমানা পেয়ে যাব। সেই জলসীমানা কত, 711 কিলোমিটার। এখন আমি স্থল সীমানা পেয়ে গেলাম 4427 কিলোমিটার। এই স্থল সীমানা আমি শেয়ার করছি দুইটা দেশের সাথে, একটা ভারত আর একটা হচ্ছে মায়ানমার। তাহলে আমি মায়ানমারেরটা বাদ দিলে আমি কোনটা পেয়ে যাচ্ছি, ভারতের সাথে। মায়ানমারেরটা কত, 271 কিলোমিটার, এটা বাদ দিলাম, তাহলে আমি ভারতেরটা পেয়ে যাচ্ছি 4156 কিলোমিটার। সীমানা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। সীমানা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে আমরা চলে যাব। সেক্ষেত্রে আপনারা হচ্ছে কারো কোনো কনফিউশন থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আর সবাই একটু বেশি বেশি ক্লাসটা শেয়ার করবেন। এবার আসেন আমরা একটু জেলা দেখি। খেয়াল করেন, এই যে সীমান্তবর্তী জেলা দেখতে পাচ্ছি, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এইরকম আমাদের সীমান্তবর্তী টোটাল জেলা বাংলাদেশের হচ্ছে 33টা জেলা। কয়টা জেলা? 33টা জেলা। কিন্তু আমরা বললাম আমাদের সীমান্তবর্তী দেশ কয়টা? দুইটা দেশ, একটা ভারত আর একটা হচ্ছে মায়ানমার। এই যে ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে কয়টা? 30টা। আর মায়ানমারের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা, মায়ানমার, এটা ভারত, মায়ানমারের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা কয়টা? 3টা। তাহলে 3 আর 30 কয়টা হচ্ছে? 33। কিন্তু আমার টোটাল সীমান্তবর্তী জেলা, সরি 33 না 32, এখানে খেয়াল করেন, একটু মিস্টেক। টোটাল সীমান্তবর্তী জেলা কয়টা? 32। কিন্তু ভারতের সাথে আমার কয়টা? 30টা। মায়ানমারের সাথে আমার 3টা। তাহলে আমার 33 হয়ে যাচ্ছে। একটা এক্সট্রা, এই একটা এক্সট্রা খেয়াল করে দেখেন দুইটা রাষ্ট্রের মধ্যে কমন পড়ছে, যেটা আমরা বলছিলাম রাঙামাটি। খেয়াল করেন, এই রাঙামাটি দুই জায়গায় কাউন্ট হয়েছে, এই জন্য একটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 33 না, মূলত হবে কত? 32। সীমান্তবর্তী টোটাল বাংলাদেশের জেলা হচ্ছে 32। ভারতের সাথে আছে 30টা, মায়ানমারের সাথে আছে 3টা। একটা জেলা দুইটা দেশের মধ্যে পড়ছে, যেটাকে বলা হচ্ছে আন্তঃদেশীয় জেলা বাংলাদেশের, সেটা হচ্ছে মূলত মায়ানমার, এই কি বলে, রাঙামাটি, সরি। আচ্ছা, তাহলে আমরা সীমানা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসেন পরবর্তী যে বিষয়টা। একজন বলছেন স্যার হোয়াইট কালারটা বোঝা যাচ্ছে না, তাহলে আমরা কি রেড নিলে বুঝতে পারবো? রেড বোঝা যাচ্ছে? আচ্ছা, খেয়াল করেন,
এবার হচ্ছে আমরা যে সীমান্তবর্তী জেলা সেটা দেখেন, সেটা তো আমরা আলোচনা করলাম। এখানে হচ্ছে সবগুলো আমরা আলোচনা করছি। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। খেয়াল করেন, বাংলাদেশের একদম সর্বশেষ যে স্থান, সর্বশেষ জেলা, তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে কি বলে যে হচ্ছে উপজেলা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করেন, বাংলাদেশের সর্বশেষ একদম, আমরা যদি বলি যে বাংলাদেশের দক্ষিণ, খেয়াল করে দেখেন একদম দক্ষিণের যে জায়গা, আমরা জানি যে বাংলাদেশের একদম দক্ষিণে যে জায়গা সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন থেকে আরো দক্ষিণে যে জায়গা তার নাম হচ্ছে সেরাদ্বীপ। খেয়াল করেন, সেরাদ্বীপ। আর এখানে আমরা বললাম মূলত কোনটা, সেন্ট মার্টিন, কিন্তু সেন্ট মার্টিনের একদম দক্ষিণে যেটা সেটার নাম হচ্ছে কোনটা, সেরাদ্বীপ। এই জন্য সেন্ট মার্টিন দেখেন, খেয়াল করেন এখানে হচ্ছে সেন্ট মার্টিনও দেওয়া আছে, এখানে হচ্ছে সেরাদ্বীপও দেওয়া আছে। যদি দুইটা থাকে যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিন, সেরাদ্বীপ দুইটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে রাইট আনসার হবে কোনটা, সেরাদ্বীপ। সেরাদ্বীপ না থাকলে তখন রাইট আনসার হবে কোনটা, সেন্ট মার্টিন। আর আমরা জানি সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন কোন উপজেলায় পড়ছে, সেটা হচ্ছে টেকনাফ। আর কোন জেলার মধ্যে পড়ছে, কক্সবাজার। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশে একদম সবচাইতে দক্ষিণের জেলা কোনটা, কক্সবাজার, উপজেলা কোনটা, টেকনাফ, আর স্থান কোনটা, সেরাদ্বীপ। সেরাদ্বীপ না থাকলে তখন কোনটা, সেন্ট মার্টিন। এবার আসেন, বাংলাদেশে আমরা দক্ষিণ বললাম, বাংলাদেশে একদম আমরা উত্তরে যাই। বাংলাদেশে একদম উত্তরের যে স্থান, খেয়াল করে দেখেন এখানে তার নাম হচ্ছে জায়গিরজোত। খেয়াল করেন, বাংলাদেশে একদম উত্তরের যে স্থান এখানে তার নাম হচ্ছে জায়গিরজোত। এই জায়গিরজোতটা পড়ছে মূলত বাংলাবান্ধা যে স্থলবন্দর আছে, সেই বাংলাবান্ধা স্থলবন্দরের মধ্যে। খেয়াল করেন, তাহলে বাংলাবান্ধা এবং জায়গিরজোত দুইটাই অপশনে থাকলে রাইট অ্যান্সার হচ্ছে জায়গিরজোত। যদি জায়গিরজোত না থাকে তাহলে কোনটা হবে, বাংলাবান্ধা। আর আমরা জানি যে জায়গিরজোত বা বাংলাবান্ধা যে স্থলবন্দর সেটা মূলত কোন উপজেলায় অবস্থিত, তেতুলিয়া। তেতুলিয়া কোন জেলায়, পঞ্চগড়। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা, পঞ্চগড়, উপজেলা হচ্ছে তেতুলিয়া, স্থান হচ্ছে জায়গিরজোত। জায়গিরজোত না থাকলে বাংলাবান্ধা। এবার আসেন, বাংলাদেশের আমরা জানি এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ। খেয়াল করে দেখেন এদিকে পশ্চিম, বাংলাদেশের এদিকে হচ্ছে পশ্চিম। সেই বাংলাদেশের একদম সবচেয়ে পশ্চিমের আমরা জানি যে স্থান, সেই স্থানটার নাম হচ্ছে মনাকশা। খেয়াল করেন, মনাকশা। এই মনাকশা জায়গাটা মূলত যে সোনা মসজিদ স্থলবন্দরের মধ্যে পড়ছে, সোনা মসজিদ স্থলবন্দরে ওখানে পড়ছে। তাহলে দুইটাই অপশনে থাকলে রাইট আনসার হচ্ছে মনাকশা। মনাকশা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সোনা মসজিদ বলতে পারবো। আর এই মনাকশা বা সোনা মসজিদ স্থলবন্দর এটা আমরা জানি পড়ছে কিসের মধ্যে, কোন উপজেলা, শিবগঞ্জ। আর শিবগঞ্জ উপজেলা কোন জেলার মধ্যে, চাঁপাইনবাবগঞ্জ। তাহলে বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের যে জেলা সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা হচ্ছে শিবগঞ্জ, স্থান হচ্ছে মনাকশা। আর বাংলাদেশের এদিকটাতে হচ্ছে কোনটা, পূর্ব দিক। খেয়াল করে দেখেন বাংলাদেশের একদম পূর্বের স্থান, এই যে জায়গা দেখেন, এই জায়গার নাম হচ্ছে আখান এঠং। আখান এঠং। এই আখান এঠং আমরা জানি হচ্ছে যে উপজেলায় পড়ছে তার নাম হচ্ছে থানচি, আর থানচি যে জেলায় সেটা হচ্ছে বান্দরবন। তাহলে বাংলাদেশের একদম সবচাইতে কি বলে, এটা হচ্ছে পূর্ব দিক। সেই পূর্বের যে জেলা সেটা হচ্ছে কোনটা, বান্দরবন, উপজেলা থানচি, স্থান হচ্ছে আখান এঠং। তাহলে আমরা সর্বপ্রান্তের যে স্থানগুলা সেগুলো আমরা জেনে ফেললাম। এখন হচ্ছে আমরা ছিটমহল নিয়ে আলোচনা করব। খেয়াল করেন, ছিটমহল নিয়ে আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে ছিটমহল জিনিসটা কি, সেটা আমরা একটু বোঝার ট্রাই করব। খেয়াল করেন, আমরা একটা বাংলাদেশের মানচিত্র আঁকায় নেই এখানে। দেখেন এটা বাংলাদেশে আমরা মানচিত্র আঁকালাম। এই মানচিত্র এটা হচ্ছে বাংলাদেশের, আর এর এদিকে হচ্ছে কোন দেশ, ভারত। এখন মনে করেন এটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড, এখানেও বাংলাদেশের কিছু ভূখণ্ড আছে। তাহলে বাংলাদেশের এই ভূখণ্ডগুলোকে বলা হচ্ছে ছিটমহল। তাহলে ছিটমহলের আমরা একটা সংজ্ঞা দিতে পারি বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে একটা স্বাধীন দেশের ভূখণ্ড যদি অন্য একটা স্বাধীন রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত থাকে। তার মানে এখানে বাংলাদেশের যে জায়গাটা সেটা দেখেন তার চারিদিকে ভারত। তাহলে আমরা বলতে পারি একটা স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড যদি অন্য কোনো স্বাধীন রাষ্ট্র দ্বারা চারিদিকে বেষ্টন করে থাকে, ভূমি দ্বারা বেষ্টন করে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ছিটমহল। বাংলাদেশের ছিটমহল ভারতের মধ্যে ছিল আমরা জানি হচ্ছে 51টা।
তাহলে বাংলাদেশের ছিটমহল আগে কত ছিল? 51টা। আর ভারতের ছিটমহল বাংলাদেশের মধ্যে ছিল 111টা। এই ছিটমহল বিনিময়ের জন্য আমরা জানি 1974 সালে একটা স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 1974 সালে। সেই চুক্তি মূলত স্বাক্ষর করে আমরা জানি যে আমাদের বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের পক্ষে হচ্ছে ইন্দিরা গান্ধী। এই স্থল সীমান্ত চুক্তিতে ইন্দিরা এবং মুজিব দুইজন স্বাক্ষর করার কারণে এই চুক্তির নাম ছিল হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তি। এখন এই চুক্তিতে বলা হয়েছে যে দুই দেশ তাদের ছিটমহল বিনিময় করবে। এই বিনিময় করার একটা প্রধান কারণ হচ্ছে, খেয়াল করেন, বাংলাদেশের যে ভূখণ্ডটা এখানে আছে চারিদিকে ভারত, তাহলে বাংলাদেশের এই যে এই জায়গার জনগণ তারা এই মূল ভূখণ্ডে আসতে পারবে না, সুযোগ সুবিধা গ্রহণ, পড়াশোনা বলেন, যে কোনো কাজে মূল ভূখণ্ডে আসতে পারতেছে না। আবার ভারতের যে ছিটমহলের জনগণ তারা যে কোনো কাজের জন্য ভারতে যেতে পারতেছে না। তাহলে ছিটমহলের জনগণগুলোর আমরা দেখতে পাচ্ছি দুঃখ দুর্দশার কোনো অন্ত নাই, কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। এই যে নির্যাতিত বঞ্চিত এই জনগোষ্ঠীর সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে মূলত 1974 সালে এই স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর হয়, যেখানে বলা হয়েছে আমাদের 51টা ছিটমহল ভারত পাবে আর ভারতের 111টা ছিটমহল যেটা বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে বাংলাদেশ পাবে। তাহলে ছিটমহল যদি বিনিময় হয়ে যায় তাহলে আমাদের এই ভূখণ্ড ভারত পেয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তারা ভারতের নাগরিক, ভারত থেকে তারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে, আর কোনো সমস্যা থাকতেছে না। আবার বাংলাদেশের মধ্যে যে সকল ভারতীয় ছিটমহলের অধীনে যারা ছিল তারা বাংলাদেশের নাগরিক হয়ে যাবে, তারা বাংলাদেশ থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করবে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা থাকতেছে না। এই জন্য এই লক্ষ্যে এই ছিটমহল বিনিময় হয় 1974 সালে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ছিটমহল বিনিময় হলেও এই ছিটমহল যে চুক্তি এটা কার্যকর হয় নাই। কার্যকর না হওয়ার পেছনে প্রধান একটা কারণ ছিল। সেই কারণটা হচ্ছে এই 51টা ছিটমহল যেটা হচ্ছে আমাদের, যেটা ভারত পাবে, তার আয়তন ছিল 7110 একর। আর ভারতের যে 111টা ছিটমহল বাংলাদেশের মধ্যে তার আয়তন হচ্ছে 17,158 একর। তাহলে খেয়াল করে দেখেন, যদি বিনিময় হয় তাহলে আমরা 17,000 পাবো আর ওরা পাবে কত? 7,000। তাহলে আমরা কত বেশি পাচ্ছি? 10,000 একর। এটা কি ভারত মেনে নেবে? এই জন্য ভারত হচ্ছে সবসময় আমাদের সাথে চুক্তি করে যে তারা হচ্ছে লাভ পাবে আর আমরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হব। এই জন্য তারা এই চুক্তি মেনে নেয়, কারণ এটা তাদের স্বার্থের বিপক্ষে। কিন্তু আমরা দেখলাম 2015 সালে এসে এই ছিটমহল বিনিময় হয়ে গেল। এই ছিটমহল বিনিময় হয়েছে 2015 সালের 1 আগস্ট। খেয়াল করেন, 1 আগস্ট। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে স্যার এই সময় তো ভারত 10,000 একর হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মাঝে অমীমাংসিত সীমানা ছিল হচ্ছে 6.5 কিলোমিটার। কিন্তু এই ছিটমহল যখন বিনিময় হচ্ছে তখন আমরা দেখলাম যে অমীমাংসিত সীমানার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4.5 কিলোমিটার মীমাংসা হয়ে গেল। তাহলে মীমাংসা হয়ে গেলে বর্তমানে অমীমাংসিত কত? 2 কিলোমিটার। তাহলে বাংলাদেশ এবং ভারতের মাঝে বর্তমানে অমীমাংসিত সীমানা কত কিলোমিটার? 2 কিলোমিটার। এই যে 4.5 কিলোমিটার মীমাংসা হয়ে গেছে, এখান থেকে ভারত তার ওই ক্ষতিপূরণটা পুষায় নিছে, ওদেরকে বেশি দেওয়া হয়েছে, যার কারণে ওরা ছিটমহল বিনিময় করছে। না হলে 2015 সালেও এসে ছিটমহল বিনিময় হতো না। কারণ একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে চুক্তি করবে, সেক্ষেত্রে দুইটা রাষ্ট্রই চিন্তা করবে যে আমারও লাভ হবে ওরও লাভ হবে, যাতে কোনো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয়। এই উইন উইন অ্যাপ্রোচের ভিত্তিতে আমরা দেখলাম যে 2015 সালে ছিটমহল কি হয়ে গেল? বিনিময় হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের মাঝে বর্তমান অমীমাংসিত সীমানা হচ্ছে 2 কিলোমিটার, যেটা হচ্ছে ফেনীর মুহুরীর চরে অবস্থিত। ওকে, সালাম দিচ্ছেন বোরহানুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। তো খেয়াল করেন, আমরা হচ্ছে ছিটমহল বিনিময়টা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখেন, তাহলে ছিটমহল বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি 17,000 আর ওরা পাচ্ছে কত? 7,000। তাহলে এখানে এক্সট্রা কত? 10,000 একর আমাদের যুক্ত হয়েছে। কিন্তু এটা এখনো পর্যন্ত গেজেটভুক্ত হয় নাই, এজন্য আমাদের আয়তন এখনো পর্যন্ত 1,47,570 বর্গ কিলোমিটার। আর এটা যদি গেজেটভুক্ত হয় এই 10,000, তাহলে হয়ে যাবে 1,47,610 বর্গ কিলোমিটার। যেহেতু গেজেটভুক্ত হয় না, এই জন্য আমাদের লিখতে হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এখন আসেন, আমরা হচ্ছে এই যে বিশ্ব মানচিত্র নিয়ে আলোচনা করলাম, এরপরে হচ্ছে আমরা বাংলাদেশের যে হচ্ছে লোকেশন নিয়ে আলোচনা করলাম টোটাল বিষয়ে। তো এখান থেকে আমরা অনেকগুলা কোশ্চেন আমাদের বিগত সালের যে কোশ্চেনগুলোতে আসছে আমরা জানি, সেগুলো আমরা দেখব যে কোন কোন কোশ্চেনগুলো এখানে আসছে, সেগুলো আমরা আলোচনা করব একটু। তো প্রথম যে কোশ্চেনটা আমরা বিগত বিসিএস এ দেখতে পাইছি, সেখানে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? একটু অ্যান্সার দিবেন। খেয়াল করেন, এই কোশ্চেনের অ্যান্সার দিবেন।
মিনার আক্তার লিখেন শরীফ স্যার মানে হচ্ছে অসাধারণ ক্লাস, অসংখ্য ধন্যবাদ আপু। স্বপ্না, দেলোয়ার, আকাশ, আব্দুল রৌফ, সিরাজুম মনিরা সবাই বলছেন হচ্ছে 200, সবাই হচ্ছে বলছেন 200 নটিক্যাল মাইল। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। এই অর্থনৈতিক সমুদ্র সীমাকে আমরা বলছি যে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। খেয়াল করেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তাহলে বাংলাদেশের সমুদ্রের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। আর যদি কোশ্চেন আসতো যে বাংলাদেশের মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ, বাংলাদেশের মহীসোপান, একজন লিখছেন ত্রিপলি, ত্রিপলি না, এটা হচ্ছে ইইজেড, মানে হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। আর যদি আসতো যে মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ, সেটা কত নটিক্যাল মাইল হবে একটু বলবেন। কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান, যদি কোশ্চেন আসে মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ, কন্টিনেন্টাল সেলফ কত নটিক্যাল মাইল? মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ কত নটিক্যাল মাইল? সুইটি লিখছেন যে রাজনৈতিক হচ্ছে 12। আমি রাজনৈতিক কোশ্চেন করে নাই, আমি করছি হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ। রিতা, তারপর হচ্ছে জিয়া, রুবি আক্তার, কেয়া, সবাই বলছেন যে হচ্ছে 350। হ্যাঁ, সবাই রাইট আনসার দিচ্ছেন। যদি বলা হতো মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ, সেটা হচ্ছে কত নটিক্যাল মাইল? 350 নটিক্যাল মাইল। আর এই 350 নটিক্যাল মাইলের বাহিরে যেটা, সেটাকে বলা হয় ওপেন সি, উন্মুক্ত সাগর। প্রত্যেকটা রাষ্ট্রের সে জায়গায় হচ্ছে সমান অধিকার। সেখানে বাংলাদেশ, ভারত, প্রতিটা রাষ্ট্রের সমান অধিকার। খেয়াল করেন, আমরা যদি মহীসোপানটা আপনাদের একটু এক্সপ্লেইন করি, দেখেন এখানে খেয়াল করেন, 12 নটিক্যাল মাইল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, 12। এরপরে বলা হচ্ছে 200 নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। এরপরে বলা হচ্ছে 350, এটা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ। আর এর বাহিরে যেটা, সেটাকে বলা হয় ওপেন সি। তাহলে ওপেন সি বা উন্মুক্ত সাগর হচ্ছে 350 প্লাস নটিক্যাল মাইল। এই 350 প্লাস নটিক্যাল মাইল, এখানে প্রতিটা রাষ্ট্রের সমান অধিকার। বাংলাদেশ, ভারত, ইউএসএ, চায়না সবাই এই 350 আসতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু 350 থেকে খেয়াল করে দেখেন, এর মধ্যে ঢুকতে গেলেই বাংলাদেশের অনুমতি লাগবে। বাংলাদেশের অনুমতিবিহীন এর মধ্যে কেউ ঢুকতে পারবে না। এখানে শুধু বাংলাদেশের একক কর্তৃত্ব। তাহলে প্রতিটা দেশের সমুদ্র সীমার একক কর্তৃত্ব থাকবে, সেটা হচ্ছে 350 নটিক্যাল মাইল, যেটাকে আমরা বললাম মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ। সবাইকে অসংখ্য ধন্যবাদ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। এরপরে পরবর্তী কোশ্চেন, নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে একটু বলবেন। নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? তাজরিয়ান জান্নাত বলছেন মায়ানমার, অনেকে বলছেন ডি মায়ানমার, আর কেউ একজন বলছেন গ থাইল্যান্ড, রিতা বলছেন থাইল্যান্ড, বাকিরা হচ্ছে মায়ানমার বা ডি, সুইটি রায় মায়ানমার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যারা আছেন সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন হচ্ছে কোনটা? মায়ানমার। খেয়াল করেন, এখানে সবাই বলছেন যে মায়ানমার। আমরা জানি মায়ানমারের 2টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। মায়ানমারে কয়টা অঙ্গরাজ্য? 2টা, যেটা আমরা একটু আগে পড়লাম। কোনটা? চীন, আর যেটাকে বলা হচ্ছে রাখাইন, যার পূর্ব নাম ছিল আরাকান, সেই 2টা অঙ্গরাজ্যের সাথে। আরো একটা দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, সেটা কোন দেশ? ভারত। তো ভারতের কোন কোন অঙ্গরাজ্য আমরা পড়ছিলাম? পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ,
পশ্চিমবঙ্গ। উত্তরে হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। এবার হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে আমরা জানি হচ্ছে ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম। এই 5টা অঙ্গরাজ্যের ভারতের সাথে আমাদের সীমানা রয়েছে। তাহলে 2টা দেশের সাথে সীমানা, একটা ভারত মায়ানমার, ভারতের 5টা অঙ্গরাজ্য, আর মায়ানমারের হচ্ছে 2টা অঙ্গরাজ্য। এই ভারতের 5টা অঙ্গরাজ্যের মধ্যে আবার কোশ্চেন আসতে পারে যে 7 সিস্টার্স ভুক্ত কয়টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। তো আমরা জানি এই 5টা অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ এটা 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। তাহলে 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত কোন কোন অঙ্গরাজ্য? মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এই 4টা 7 সিস্টার্স ভুক্ত এই 4টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশে কি রয়েছে? সীমানা রয়েছে। তাহলে দেখেন টেকনিক, অনেক টেকনিকে বা অনেক ভাবে আপনাদের কোশ্চেন করা যেতে পারে, বিভিন্ন ভাবে এখান থেকে কোশ্চেন হতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি। 7 সিস্টার্স নিয়ে একটু আলোচনা করেন। 7 সিস্টার্স নিয়ে আমরা একদিন আলোচনা করছিলাম, তারপরেও আমি আপনাদেরকে একটু বলি বোঝার সুবিধাতে, যেহেতু আপনারা বলছেন, আপনাদের অনুরোধ তো অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে খেয়াল করেন, দেখেন এটা আমরা ধরলাম যে বাংলাদেশ, দেখেন এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে নেপাল। এই যে ভারতের এই অংশ, এটাকে বলা হয় 7 সিস্টার্স, মানে এখানে 7টা অঙ্গরাজ্য আছে। সেটা কোন দিকে খেয়াল করে দেখেন, আমরা বললাম মানচিত্রের উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পূর্ব কোণ, খেয়াল করে দেখেন উত্তর, এটা পূর্ব। তাহলে ভারতের উত্তর পূর্ব কোণে 7টা অঙ্গরাজ্যকে একত্রে বলা হচ্ছে 7 সিস্টার্স। সেই 7টা অঙ্গরাজ্যের একটা সূত্র আছে যেটা আপনারা সহজে মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে আমের নাম অমিত্রী, আমের নাম অমিত্রী, আতে হচ্ছে আসাম, মেতে হচ্ছে মেঘালয়, নাতে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, এরপরে হচ্ছে মিজোরাম, ত্রিপুরা। আমরা জানি যে মণিপুরে এখন বর্তমানে স্বাধীনতা আন্দোলন চলতেছে, খেয়াল করেন, যেটা আপনারা জানেন যে খুবই উত্তপ্ত মণিপুর। এবং এই মণিপুর যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথমবারের মতন সফর করে, তখন মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মণিপুরকে একটা উপাধি দিয়েছিল, সেটা হচ্ছে ভারতের রত্ন। তাহলে ভারতের রত্ন বলা হয় কোন অঙ্গরাজ্যকে? সেটা হচ্ছে মণিপুরকে। এই যে 7টা অঙ্গরাজ্য, সেটাকে বলা হচ্ছে একত্রে 7 সিস্টার্স, যেটা ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত। সেই 7টা অঙ্গরাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমানা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে নাই নাগাল্যান্ডের, মণিপুরের, আর হচ্ছে অরুণাচলের নাই, কিন্তু ত্রিপুরার আছে, মিজোরামের আছে, মেঘালয়ের আছে, আসামের আছে। 4টা অঙ্গরাজ্যের সীমানা রয়েছে 7 সিস্টার্স ভুক্ত। পরবর্তী কোশ্চেন দেখেন, এটা আপনারা একটা ইউনিক বিষয় আমরা জানতে পারছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু কোন ধরনের। একটু সবাই অ্যান্সার করবেন, বাংলাদেশের জলবায়ু কোন ধরনের। লিখছেন দেলার হোসেন, লিখছেন যে দ্যাটস গ্রেট টিচার, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহুল খায়র। একটু খেয়াল করেন, বাংলাদেশের জলবায়ু আমরা বলছিলাম যে বাংলাদেশ কর্কট ক্রান্তি রেখা বরাবর অবস্থিত, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। আর আমরা বললাম যে সকল দেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা অতিক্রম করবে, সেই সকল অঞ্চলকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। আর এই ক্রান্তীয় অঞ্চলের উপর দিয়ে যে জলবায়ু প্রবাহিত বা ওই অঞ্চলে যে জলবায়ু, সেটাকে বলা হয় ক্রান্তীয় জলবায়ু। আর বলছিলাম বাংলাদেশের যে জলবায়ু, সেখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে বায়ু পরিবর্তিত হয়, বায়ুর দিক, গতিপথ পরিবর্তিত হয়। এজন্য এই ধরনের জলবায়ুকে বলা হয়
মৌসুমী জলবায়ু। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 6টা ঋতু, সেই ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের ব্যাপক পরিমাণ বারবার হচ্ছে বায়ুর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এই জন্য বাংলাদেশের জলবায়ুকে বলা হচ্ছে মৌসুমী জলবায়ু, আর কর্কট ক্রান্তি রেখা বরাবর অবস্থিত বিদায় বলা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। তাহলে ক্রান্তীয় এবং মৌসুমী দুইটা এক করলে আমরা দেখতে পাচ্ছি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। একজন ওখানে অ্যান্সার করছেন যে হচ্ছে ক্রান্তীয় উপক্রান্তীয়, না এটা হবে না, ক্রান্তীয় ও মৌসুমী জলবায়ু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত। দক্ষিণ এশিয়াতে অবস্থা আমরা জানি, কিন্তু দক্ষিণ এশিয়া বাদ দিয়ে যদি অপশনে থাকে তাহলে কোনটা হবে? ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, ওকে। এরপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি, এটা আপনাদেরকে আমি পড়াইছি যে কত ডিগ্রি অক্ষরেখা, কত ডিগ্রি দ্রাঘিমা রেখা, সবাই একটু অ্যান্সার দিবেন দেখি। সবাই একটু অ্যান্সার দিবেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? সবাই বলছেন বি। খেয়াল করেন, বাংলাদেশ 88 থেকে 92, বাংলাদেশ হচ্ছে 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অংশ। আর যদি অক্ষ বলতো, অক্ষরেখা বলতো, অক্ষ রেখা বা অক্ষাংশ বলতো, তাহলে সেটা হচ্ছে 20 থেকে কত 26 উত্তর অক্ষরেখা বরাবর অবস্থিত। তাহলে রাইট আনসার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনটা? খ। আর যদি হচ্ছে অক্ষরেখা তাহলে সেটা হচ্ছে 20.34 থেকে 26.38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর অবস্থিত। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পারলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জব কাউন্সিলের সাথে থাকার জন্য। এবং আপনাদের জন্য এখন বর্তমানে একটা অফার চলতেছে, যত আপনাদের যে চাকরি প্রিপারেশন, এটিও বলেন, তারপর হচ্ছে প্রাইমারি নিবন্ধন, এরপরে হচ্ছে 11তম থেকে 20তম গ্রেড, এর জন্য আমরা প্রতিটা পয়েন্ট টু দা পয়েন্টে আপনাদের ব্যাখ্যা করব। প্রতিটা ক্লাসেই খুব সুন্দর করে জিকে এর জন্য আমি ব্যাখ্যা করব, তারপর হচ্ছে আপনাদের ম্যাথের জন্য ব্যাখ্যা করবে তরিকুল স্যার আছে, আমাদের মাসুম স্যার আছে, অন্যদিকে হচ্ছে আপনাদের ইংরেজির জন্য ব্যাখ্যা করবে হচ্ছে মির্জালাল সুমন স্যার আছে। আমরা প্রতিটা টপিক আপনাদের টু দা পয়েন্টে হচ্ছে ব্যাখ্যা করে দিব। সেক্ষেত্রে আমাদের ক্লাস এবং হচ্ছে আমাদের লেকচার শিট, এই দুইটা যদি আপনি ফলো করেন তাহলে এই সকল চাকরির পরীক্ষার জন্য নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা অবশ্যই অনেক ভালো করবেন বা উত্তীর্ণ হবেন। তো আমাদের বর্তমান 1 তারিখ থেকে আমরা হচ্ছে এই কোর্সটা শুরু করব। 1 তারিখ পর্যন্ত আমাদের 3টা ফ্রি ক্লাস আপনারা পাবেন। আজকে আমার ক্লাস, কালকে হচ্ছে তরিকুল স্যারের, তারপরের দিন হচ্ছে আপনারা মির্জালাল সুমন স্যারের ফ্রি ক্লাসগুলো পাবেন। তো আপনারা এই ক্লাসগুলো করেন, ক্লাসগুলো দেখে যদি মনে হয় আমাদের ক্লাসগুলো করে আপনারা আমাদের কথা বুঝতেছেন, ক্লাসগুলো করে আপনারা উপকৃত হবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে বর্তমানে আমাদের একটা অফার চলতেছে যে 1500 টাকায়, সেই 1500 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। 1500 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন 1 তারিখ পর্যন্ত। 1 তারিখের পরে আবার আমরা এটা হচ্ছে বৃদ্ধি করে দিব। তো যে অফারটা চলতেছে সেই অফারের মধ্যে আপনারা সবাই ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।